ক্লাসে বসে আছে একটি ছেলে। আশেপাশে তার কেউ নেই যে তার সাথে বন্ধুত্ব করবে, কারণ সে যে গরিব এবং তার পোশাকও বড়লোকদের মতো না। শেষ বেঞ্চের এক কোণে বসে আছে মেঘ। হঠাৎ একদল মেয়ে ক্লাসে ঢুকেই মেঘের কাছে চলে আসলো আর বলতে লাগলো, এই খাদিজা, তোকে একটা মুরগির কথা বলেছিলাম না? এটাই সেই মুরগি। আজকে নতুন কলেজে ভর্তি হয়েছে। এক কথায় বলতে গেলে পুরাই খ্যাত। গ্রাম থেকে এসেছে, পোশাকের কি হাল দেখিস না? তা তো দেখছি, কিন্তু আমার মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এই খ্যাত ছেলেকে এই কলেজে ভর্তি করিয়েছে কে? আমাদের কলেজে তো একটাও খ্যাত ছেলে নাই। এই ছেলেটাকে এই কলেজে ভর্তিটা করিয়েছে কে? না মানে ম্যাম, আমাকে কেউ ভর্তি করায় নাই। আমার রেজাল্ট ভালো ছিল, তাই অন্য কলেজ থেকে ট্রান্সফার হয়ে এই কলেজে ভর্তি হয়েছি। ও আচ্ছা, এই কথা। এই চল তো, আমার সাথে আজকে প্রিন্সিপালের 12টা বাঁচিয়ে দিয়ে আসি। ওই শালার কত বড় সাহস, এই কলেজে এমন একটা খ্যাত ছেলেকে ভর্তি করিয়েছে। কি হয়েছে এখানে? এখানে এত ভিড় জমে আছে কেন? তোমরা সবাই সবার সিটে গিয়ে বসো। আর খাদিজা, তোমার কি হয়েছে? দেখে মনে হচ্ছে তুমি কারো উপরে রাগ করে আছো। স্যার, এই কলেজে এই খ্যাত ছেলেটাকে ভর্তি করিয়েছে কি? আপনাদের না আব্বু বলে দিয়েছে এই কলেজে কোনো খ্যাত ছেলেকে ভর্তি করানো যাবে না। এরপরও আপনারা কেন ভর্তি করালেন? একটু ওয়েট করো, আমি বিষয়টা দেখতেছি। এই ছেলে মাথা নিচু করে আছো কেন? মাথাটা তোলো তো, দেখি তো তুমি কে। মেঘ মাথাটা উঠাতেই আবির স্যার মেঘের কাছে এসে আস্তে আস্তে বলতে লাগলো, মেঘ, তুমি এখানে কি করে আসলে? তুমি তো মারা গিয়েছিলে মিশনে। কি ব্যাপার স্যার, আপনি ওর সাথে কি কথা বলছেন? আপনি চিনেন না নাকি তাকে? আমি চিনব কি করে? আমিও তো তোমাদের মতো মাত্র ওকে দেখলাম। আচ্ছা খাদিজা, আমি প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলে তোমাকে জানাবো নি। তুমি এটাকে আর বিরক্ত করো না। ঠিক আছে, আমি 2 দিন টাইম দিলাম আপনাদের। যদি না বের করতে পারেন তাহলে আমি আব্বুকে বলে আপনাদেরকে বের করে দিব এই কলেজ থেকে। আমি দেখতেছি বিষয়টা। আবির স্যার ক্লাস করাচ্ছে আর মেঘের দিকে আর চোখে তাকিয়ে আছে। ক্লাস শেষ হতেই আবির স্যার মেঘকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই ছেলে, টিফিন পিরিয়ডে তুমি আমার ক্লাসে এসো তো, তোমার সাথে আমার কিছু কথা আছে। ঠিক আছে স্যার। আমাদের ক্লাসে কোনো খ্যাত ছেলে থাকা চলবে না। এই খাদিজা, চল আমরা বাহিরে চলে যাই। এই ছেলে একাই ক্লাস করুক। চল যাই। খাদিজা চলে গেল। এদিকে মেঘ সবগুলো ক্লাস শেষ করে চলে গেল আবির স্যারের কেবিনে। মেঘকে দেখে আবির স্যার দাঁড়িয়ে বলতে লাগলো, মেঘ মেঘ, তুমি এত বছর পর এখানে কি করে আসলে? তুমি তো 5 বছর আগে মারা গিয়েছিলে। স্যার সব জানতে পারবেন। আমি যেই কাজে এসেছি কাজটা শেষ করে আপনাদের সবাইকে বলবো আমার মৃত্যুর সংবাদ কেন শুনিয়েছিলাম আপনাদের সবাইকে। এখন যাই তাহলে আমি। এই বলে মেঘ বাইরে চলে গেল। ক্যাম্পাসের মাঠের ওপর দিয়ে হেঁটে যাচ্ছে আর কয়েকজন সিনিয়র ভাই সালাম দিতেছে মেঘকে। এটা খাদিজা খেয়াল করলো আর দীপাকে বলতে লাগলো, এই দীপা, একটা জিনিস খেয়াল করেছিস? আমাদের ক্লাসের খ্যাত ছেলেটাকে সবাই সালাম দিচ্ছে। চল তো ব্যাপারটা বুঝে আসি, তাকে কেন সালাম দিচ্ছিল। চল। খাদিজা তার পুরো গ্যাং নিয়ে চলে গেল সিনিয়র ভাইয়ের কাছে। খাদিজাকে দেখে সিনিয়র ভাইরা বলতে লাগলো, কি ব্যাপার খাদিজা, তুমি এখানে আসলে যে? কোনো প্রয়োজন নাকি আমাদের? তেমন কোনো প্রয়োজন না, আপনাদের কাছে একটা প্রশ্ন ছিল। ওই যে একটা ছেলে যাচ্ছে, তাকে কেন সালাম দিচ্ছিলেন আপনারা? আমরা তাও আবার ওই ছেলেকে সামাল দিব? আমাদেরকে কি বোকা পাইছো নাকি? আমরা সিনিয়র হয়ে জুনিয়র ছেলেকে সামাল দিতে যাব? কিন্তু আপনি ওই ছেলেকে কি যেন বলছিলেন? ও আচ্ছা, আসলে ওই ছেলেটার শার্ট ছিঁড়া ছিল, আমরা তাকে এটাই বলেছিলাম। এখন যাও তোমরা। আর খাদিজা, তোর সাথে কথা আছে। তুই কলেজ শেষ করে কলেজের পিছনের দিকটা আসিস তো। ঠিক আছে, আসবো নে। এই বলে খাদিজা চলে গেল। এদিকে মেঘ হাঁটতে হাঁটতে ক্যাম্পাসের বাইরে বের হয়ে গেল। চায়ের দোকানে বসতে বসতে বলতে লাগলো, আচ্ছা চাচা, আপনি এখানে কত বছর ধরে চা বিক্রি করতেছেন? আমি তো প্রায় 4 বছর ধরে চা বিক্রি করছি। কেন বাবা, কোনো কিছু হয়েছে? হঠাৎ এই প্রশ্ন করছো যে? আমার কিছু ইনফরমেশন দরকার। এমন কোনো লোক আছে আশেপাশে ঘোরাঘুরি করে নাকি, যার হাতে লাল ব্যাগ বা সাদা ব্যাগ থাকে? দুটা ছেলে তো প্রতিদিনই এইখানে এসে কয়েকটা মেয়ের হাতে ব্যাগগুলো দিয়ে চলে যায়।
এই তো আর কিছুক্ষণ পরই আসবে ওরা। ওই তো বলতে না বলতেই চলে এসেছে। এটা শুনে মেঘ পেছনে ফিরতেই দেখতে পেল দুইটা ছেলে দুই দিক থেকে আসতেছে। একজনের হাতে লাল ব্যাগ, আরেকজনের হাতে সাদা ব্যাগ। মেঘ চা খাচ্ছে আর দেখতেছে ছেলে দুটো কার সাথে কথা বলছে এবং কি করছে। কিছুক্ষণ পর খাদিজা আসলো গেটের সামনে, লাল ব্যাগটা হাতে নিয়ে ছেলেটাকে কি যেন দিয়ে ভেতরে চলে গেল। এই দেখে ছেলেটা চলে গেল। অন্য পাশে ওই ছেলেটা দাঁড়িয়ে আছে। বেশ কিছুক্ষণ পর একটা সিনিয়র ভাই আসলো, যে কিনা মেঘকে সালাম দিয়েছিল। সাদা ব্যাগটা নিয়ে ছেলেটার হাতে দুটো বান্ডিল টাকা দিয়ে ভেতরে চলে গেল। আচ্ছা চাচা, এই দুইজন ওই কি প্রতিদিন ব্যাগ দিয়ে যায় ওই ছেলেটার কাছে আর মেয়েটার কাছে? ওই দুইটা ছেলে দিয়ে যায়, আর প্রতিদিন অন্যান্য ছেলেমেয়েরা ব্যাগগুলো কলেজের ভিতরে নিয়ে যায়। ধন্যবাদ চাচা, এই নেন আপনার চায়ের বিল। মেঘ চায়ের টাকা দিয়ে চলে গেল ক্যাম্পাসে। পুরো ক্যাম্পাস ঘুরে তাদের দুজনকে কোথাও পেল না, তাই ক্লাসে গিয়ে বসে পড়ল। হঠাৎ চোখ গেল জানালা দিয়ে নিচের দিকে তাকিয়ে দেখে ওইখানে কতগুলো ছেলে মেয়ের হাতে ছোট ছোট প্যাকেট দিতেছে আর টাকা নিতেছে। মেঘ ভালোভাবে দেখে বুঝতে পারলো তাদেরকে ড্রাগস দিচ্ছে। ক্লাস শেষ করে মেঘ চলে গেল আবির স্যারের কেবিনে। গিয়ে দেখে আবির স্যার বসে বসে কার সাথে যেন কথা বলছে। স্যার আসতে পারি ভিতরে? মেঘ আসো। তা কিছু বলবে নাকি? এই কলেজে ড্রাগ সাপ্লাই হয়, আপনি জানেন নাকি? জানি। পুলিশ কমিশনার মেয়ে খাদিজা এই কাজগুলো করে থাকে। তার নামে মামলা দিয়েও কোনো কিছু হয় না। ও আচ্ছা, আজকে রাত থেকে প্রতিদিন এই কলেজে লাশ পাওয়া যাবে। আপনি প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলে নিন। প্লিজ মেঘ, আর কয়েকটা দিন দেখে তুমি তোমার কাজ করো, আমি বাধা দেব না। তুমি আশায় যদি এমন কাজ শুরু করে দাও তাহলে সবাই ভাববে তুমি এই কাজগুলো করতেছো। আমি যেটা বলি একবার ওইটাই করেই ছাড়ি, আমাকে বাধা দিবেন না প্লিজ স্যার। এখন যাচ্ছি আমি। এই বলে মেঘ চলে গেল তার বাসায়। কলিং বেল দিতেই বাড়ির মালিক এসে দরজা খুলে দিল। মেঘকে দেখে বলতে লাগলো, কোথায় গেছিলে মেঘ? এই তো একটু ক্যাম্পাসে গিয়েছিলাম। আচ্ছা আঙ্কেল, আমি এই বাড়িতে 2 দিন হয়েছে এসেছি। আপনি তো বলেছিলেন আপনার মেয়ে আছে, কই তাকে তো দেখলাম না এই 2 দিনের ভিতরে একবারও। কি আর বলবো মেঘ, আমার মেয়েটা তো সারাদিন বাইরে থাকে, রাত 3টা 2টা পর্যন্ত বাইরে থাকে। আমি তাকে কতবার বারণ করেছি যে রাতে বাসে থাকতে, থাকে না। ও আচ্ছা, আমি যাই তাহলে এখন। এই বলে মেঘ চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বসে আছে, এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তার গুপ্তচর ফোন দিয়েছে। কলটা রিসিভ করতেই বলতে লাগলো, বস, আপনি যা বলছেন সেটা সত্যি হতে চলেছে। আগামীকালকে সিটি মলে বোম ব্লাস্ট হবে। আশঙ্কায় আছে যে 500+ লোক মারা যেতে পারে। এক কাজ করো, কালকে সিটি মল বন্ধ করে দাও। সিটি মলের সকল ওয়েবসাইট হ্যাক করে আমাদের আওতায় নিয়ে আসো, যাতে সিটি মলের মালিক নিজ থেকে বন্ধ করে রাখে। কিন্তু বস, এতে অনেক ক্ষতি হয়ে যাবে, কারণ সিটি মলে প্রতিদিন কম করে হলেও 1 কোটি টাকার মালামাল বিক্রি করা হয়। আরও তো আছে অনেক। সেটা আমাদের ভাবলে চলবে না, তোমাকে যেটা বলেছি ওইটা করো। সিটি মলের সকল কিছু হ্যাক করে নিজের আয়ত্তে এনে এরপর সিটি মলের মালিককে একটা মেসেজ করে দিবে, বাকিটা আমি দেখে নিব। ঠিক আছে বস, এখন রাখছি তাহলে। কাজ শেষ করে আপনাকে ফোন দিতেছি। ওকে। ফোনটা রেখে দিল। এদিকে মেঘ রান্নাঘরে এসে রান্না করতে লাগলো, কারণ তার সাথে কেউ থাকে না। কেন থাকে না আস্তে আস্তে সকল কিছু জানতে পারবেন। রান্না শেষ করে খাওয়া দাওয়া করে বসে আছে, এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তার ছোট বোন রাইসা ফোন দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে বলতে লাগলো, ভাইয়া, তুমি আমাদের এলাকায় আছো কিন্তু বাসায় আসতেছো না কেন? প্লিজ ভাইয়া, বাসায় চলে আসো। আসবো কিছুদিন পর। তা আমি আমাদের এলাকায় আছি, এটা তুই জানলি কি করে? আজকে কলেজে তোমাকে দেখেছি। আরেকটা কথা, ওই খাদিজা নামের মেয়ের কাছ থেকে দূরে দূরে থাকবে, কেমন? ওই মেয়েটা অনেক খারাপ। তুই যে তাকে খারাপ বললি, কি জানিস তার ব্যাপারে বল তো শুনি। আজকে কলেজ থেকে আসার সময় আমার এক বান্ধবী বলেছিল কলেজের পেছনে যাইতে, কারণ সে তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলবে। আমিও ছুটির পর চলে যাই। ওরা 2জন কথা বলেছিল,
তখন দেখতে পাই কিছু দূরে খাদিজা আর কলেজের সিনিয়র রায়হান ভাইয়া কথা বলতেছে। ওদের কথা শুনতে আমি ওদের কিছুটা কাছে চলে যাই। পরে শুনতে পাই ওরা নাকি কালকে সিটি মলে বোম ব্লাস্ট করবে, আরও অনেক জায়গায় বোম ব্লাস্ট করবে বলেছে। এটাই শুনেছিস নাকি অন্য আরও কিছু বলেছে? আরও অনেক কিছু বলেছে, আমি তোমাকে ভয়েস মেসেজ করে বলে দিব নে আরও কি কি বলেছে। আব্বু বাসায় আছে এখন। আচ্ছা, রাখছি তাহলে। এই বলে মেঘ ফোনটা কেটে দিল। ফোনটা কাটতেই কিছুক্ষণ পর গুপ্তচরের ফোন কল। বস, কাজ হয়ে গেছে, একটু পর আপনাকে ফোন দিবে সিটি মলের মালিক। ঠিক আছে, আর তোর ফোনে দেখ পুলিশের এসআই এবং তার মেয়ে দুইটা কী কী কাজে জড়িত আছে, আমাকে আজকে রাতের মধ্যে জানাবি সব কিছু। ঠিক আছে বস, আমি সন্ধ্যা 7টার মধ্যে সব কিছু জানিয়ে দেবো আপনাকে। এই বলে ফোনটা কেটে দিল মেঘ। কিছুক্ষণ পর রেডি হয়ে বাইরে চলে আসলো। এসে দেখে পুলিশের গাড়ি দাঁড়ানো আছে। এটা দেখে মেঘ পুলিশ কনস্টেবলকে জিজ্ঞেস করতে লাগলো, আসসালামু আলাইকুম স্যার, আপনারা এই বাড়িতে কেন এসেছেন? এটাই তো এসআই এর বাসা। আপনি এই বাসায় থাকেন আর আপনি নিজেই জানেন না এটা কার বাসা? না স্যার, আসলে আমি 2 দিন হয়েছে এই বাসায় এসেছি। এই 2 দিনে তো কোনো পুলিশের গাড়িও দেখি নাই, তাই বলতে পারছি না। কিন্তু ভিতরে যে আরেকজন লোক থাকে হালকা দাঁড়িয়েওলা, সে কে? আমি এত কিছু বলতে পারবো না, এত কিছু বলা বারণ আছে। আপনি যেখানে যাচ্ছিলেন সেখানে যান। জি স্যার। এই বলে মেঘ একবার বাড়িটার দিকে তাকিয়ে চলে গেল। সিটি মলে গিয়ে দেখে সকল কিছু বন্ধ করে রাখা হয়েছে, ভেতরে কাউকে প্রবেশ করতে দিচ্ছে না। মেঘ ফোন দিল সিটি মলের মালিককে। আসসালামু আলাইকুম, আমি সেনাবাহিনী মেজর জেনারেল মেঘ বলছিলাম। আপনি এখন কোথায় আছেন? স্যার, আমি শপিং মলে আছি। ভাবছিলাম আপনাকে ফোন দেব, আপনি নিজেই ফোন দিয়েছেন এখন। আপনি প্লিজ আমার মলটাকে বাঁচান। আমি সিটি মলের সামনে দাঁড়িয়ে আছি, আপনি আমাকে এসে নিয়ে যান। আমি আমার একজন বডিগার্ড পাঠিয়ে দিতেছি। আপনি গেটের সামনে লাল একটা চেয়ার আছে, ওই চেয়ারটায় বসে থাকেন, আমার বডিগার্ডরা আপনাকে নিয়ে আসবে। ঠিক আছে, রাখছি তাহলে এখন। এই বলে মেঘ ফোনটা কেটে চলে গেল চেয়ারের কাছে। কিছুক্ষণ বসে থাকার পর একটা লোক এসে মেঘকে নিয়ে 5 তলায় চলে গেল। বড় একটা কেবিনের ভেতরে বসে আছে মেঘ এবং সিটি মলের মালিক হাবিব। স্যার প্লিজ আমার মলটাকে বাঁচান, আপনি ছাড়া এই কাজ কেউ করতে পারবে না। গত 5টি বছর ছদ্মবেশী রূপে আপনি মানুষদের সাহায্য করে যাইতেছেন, কিন্তু কেউ আপনাকে চেনে না। আমি কেন ছদ্মবেশী রূপে মানুষদের পাশে হয়ে কাজ করতেছি এটা একমাত্র আমি নিজেই জানি। আপনার মলের সকল কিছু হ্যাক করে আমাদের কাছে নিয়ে এসেছি। আজকে রাতে আপনার মলের ভিতরে কেউ না কেউ ঢুকবে। আপনি এক কাজ করেন, আজকে রাতে কোনো সিকিউরিটি গার্ড ভেতরে যে স্টাফগুলো আছে তাদেরকে ছুটি দিয়ে দেন কালকের জন্য, বাকিটা আমি নিজেই দেখে নিব। কিন্তু স্যার, আপনি তো জানেন এই মল থেকে প্রতিদিন কোটি টাকার বেশি মালামাল বিক্রি করা হয়। একদিন বন্ধ হয়ে থাকলে কতটুকু লস হতে পারে বুঝতে পারছেন? আপনার শপিং মল দরকার নাকি টাকা পয়সা দরকার? আমার শপিং মল দরকার। শপিং মল বেঁচে থাকলে আমার কোটি কোটি টাকা আসবে। তাহলে আমি যেটা বলতেছি ওইটা শুনেন। কোনো সাংবাদিক যদি কোনো কিছু জিজ্ঞাসা করে তাহলে বলবেন যে সিটি মলের ওয়েবসাইট হ্যাক হয়ে যাওয়ার কারণে একদিন বন্ধ রাখছেন। ঠিক আছে, এখন যা করার করেন আপনি, আমি আর আপনার কোনো কাজে বাধা দেব না। মেঘ আর কিছু বলল না, পুরো মলটা ঘুরে ঘুরে দেখতে লাগলো কোথায় বোমটা রাখবে তারা। প্রতিটি ফ্লোরে ছোট ছোট ক্যামেরা লাগিয়ে দিয়ে চলে গেল। রাত 12টা, মেঘ তার কম্পিউটারের সামনে বসে আছে। এমন সময় দেখতে পেল কলেজের সিনিয়র ভাই রায়হান 5 তলায় একটা বোম ফিট করে রেখেছে এবং 7 তলায় একটা বোম ফিট করে চলে গেছে বাইরে। এদিকে মেঘ চলে গেল শপিং মলে। বোমগুলো খুঁজে বের করে ছাদে চলে আসলো। বেশ কিছুক্ষণ পর বোমগুলো লাগেজ থেকে বের করে দেখতে লাগলো। সবগুলো বোম অনেক ভয়াবহ। একবার একটা ফেটে গেলে পুরো শপিং মল ধসে পড়ে যাবে। দীর্ঘ 3 ঘন্টা কৌশলের পর 2টা বোম ডিফিউজড করে চলে গেল বাসায়। সকালে কলেজে প্রবেশ করতেই খাদিজা দীপাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কালকে রাতে শপিং মলে বোম ফিট করে রেখে এসেছিল, এখনো বোম ফাটে নাই কেন? এটাই তো বুঝতে পারছি না। রায়হানকে ফোন দিয়ে জিজ্ঞাসা কর সে ঠিকঠাক বোমগুলো রেখে এসেছিল কিনা।
সে যদি ঠিকঠাক রেখে আসে তাহলে তো বোম ফাটার কথা। এইগুলো বলতেছে দীপা আর খাদিজা। এমন সময় পেছন থেকে মেঘ বলতে লাগলো, এই যে দীপা আপু, আপনার সাথে কিছু কথা ছিল, একটু শুনে যাবেন? যা বলার এইখানেই বল, আলাদা করে বলার কি আছে? আসলে এই কথাটা পার্সোনাল তো, তাই আর কি। যদি না শুনতে চান তাহলে আমি চলে যাচ্ছি। এই বলে মেঘ যেই চলে যেতে যাবে এমন সময় দীপা বলে উঠল, এই শোন, কি বলবি বল এখন। আপনাকে পুলিশ ধরতে আসে। আমি যখন কলেজে ঢুকতেছিলাম তখন বলেছে আপনাকে সামনে পাইলে কলেজে গেটের সামনে যাইতে বলার জন্য। আমাকে তাও আবার পুলিশ ধরে নিয়ে যাবে? আমার বাবা একজন সেনাবাহিনীর অফিসার। আমাকে এমন কোনো পুলিশ বা সেনাবাহিনীর অফিসাররা চিনে না যে আমাকে ধরে নিয়ে যাবে। আমার কথা বিশ্বাস না হলে একবার গিয়েই দেখে আসেন, তাহলে তো বিশ্বাস করতে পারবেন। ঠিক আছে, যাইতেছি। আর যদি মিথ্যা হয় তাহলে এই পুরো কলেজ ক্যাম্পাসে কান ধরে ঘোরাবো, তাও আবার ল্যাংটা করে। ঠিক আছে, আপনি গিয়ে দেখে আসেন। দীপা চলে গেল কলেজ গেটের সামনে, কিন্তু কোনো গাড়ি দেখতে পেল না। এমন সময় হঠাৎ কোথা থেকে যেন একটা গাড়ি এসে কয়েকটা মুখোশধারী লোক দীপাকে কিডন্যাপ করে নিয়ে চলে গেল। কলেজের সবাই হতভম্ব হয়ে তাকিয়ে আছে ওইদিকে। এদিকে মেঘ চলে গেল তার ক্লাসে। পেছনের বেঞ্চে বসে আছে মেঘ। বেশ কিছুক্ষণ পর খাদিজা তার পুরো দলবল নিয়ে চলে আসলো ক্লাসে। মেঘের সামনে এসে তার গলা চেপে ধরে বলতে লাগলো, এই কুত্তার বাচ্চা, আমার বান্ধবীকে কোথায় নিয়ে গেছিস? সত্যি করে বল, তা না হলে তোকে আজকে এইখানে জ্যান্ত কবর দিয়ে ফেলবো। সত্যি বলতেছি, আমি আপনার বান্ধবীকে নিয়ে যাই নাই। আমি যখন কলেজে ঢুকতেছিলাম তখন একটা পুলিশ কনস্টেবল আমাকে বলেছিল দীপাকে বলার জন্য যাতে একটু কলেজের গেটের সামনে যাই। আমি এতটুকুই দীপাকে বলেছিলাম। তুই মিথ্যা কথা বলতেছিস, সত্যি করে বল, তা না হলে তোকে এমন মার মারবো কোনোদিন দাঁড়াতে পারবি না। আমি সত্যি কথাই বলতেছি। খাদিজা মেঘের কোনো কথা না শুনেই মেঘের শার্টের কলার ধরে নিয়ে চলে গেল নিচে। সবার সামনে মেঘকে মারতেছে, কিন্তু কেউ ধরতেছে না। ধরলে যে তারও মার খেতে হবে। বেশ কিছুক্ষণ মারার পর আবির স্যার আসলো। মেঘকে মারতে দেখে বলতে লাগলো, এই খাতিদা, তুমি মেঘকে মারতেছে কেন? ছাড়া বলতেছি। আবির স্যার, আপনি এখানে নাক গলাতে আসবেন না। এটা আমাদের পার্সোনাল জিনিস। সে আমার বান্ধবী দেবাকে কোথায় যেন নিয়ে গেছে। সে যদি নিয়ে যেত সে এখানে থাকবে কি করে, আমাকে সেটা বোঝাও। সে প্ল্যান করে আমার বান্ধবীকে কিডন্যাপ করিয়েছে। তাকে বলেন দীপাকে এখানে নিয়ে আসতে, বলেন এখনই, তা না হলে এমন মার মারবো শরীরের চামড়া উঠিয়ে ফেলবো। আমি কিভাবে আনবো আমি তো কিছুই জানি না। খাদিজা, মেঘকে মাফ করে দে, সে কিছুই করে নাই। আসলে আব্বু ফোন দিয়েছিল আর গাড়িও পাঠিয়েছে আব্বু। আমি তোকে না বলেই চলে গেছিলাম। আসলে ফোনের চার্জ নেই, তাই বন্ধ হয়ে গেছে। এক কাজ কর, তুই মেঘের কাছে মাপ চেয়ে নে। তাকে শুধু শুধু মেরেছিস। আমি কখনোই কারো কাছে মাপ চাই নাই, আর আজকেও চাইবো না, এই বলে রাখলাম। চল এখন চাই তাহলে আমাদের কাছে। আমি আর এখানে থাকতে পারবো না রে। আব্বু আমাকে লন্ডনে পাঠিয়ে দিতেছে। আজকে রাতেই ফ্লাইট আমার। আমি যাই তাহলে এখন। আর মেঘ, চলো, তোমাকে মেডিকেলে দিয়ে এরপর আমি বাসায় যাব। এই বলে দীপা মেঘকে নিয়ে গাড়িতে উঠে গেল। গাড়িটা কিছু দূর যেতে দীপা মেঘের পা জড়িয়ে ধরে বলতে লাগলো, স্যার, আমাকে মাফ করে দিন। আসলে আমি টাকার নেশায় অন্ধ হয়ে গেছিলাম, কোনো কিছুই বুঝতাম না। প্লিজ স্যার, আমার বাবাকে চাকরি থেকে বের করে দিবেন না? আপনার বাবাকে চাকরি থেকে বের করে দিতেই হবে, কারণ আপনার বাবার বয়স হয়ে গেছে। আপনি চাইলে আপনার বাবার চাকরিটা পেতে পারেন। কিন্তু কিভাবে? আমি তো ট্রেনিং কিছুই পারি না। তাহলে আমি চাকরি করব কিভাবে? তোমাকে 15 দিনের মধ্যে সকল ট্রেনিং দিয়ে পারফেক্ট করে তুলবে আমার গুপ্তচর রাহুল। রাহুল, তুমি দীপাকে নিয়ে আমাদের আন্ডারগ্রাউন্ডে নিয়ে যা, ওইখানে তাকে ট্রেনিং দিবি ভালোভাবে। ঠিক আছে বস, আপনি চিন্তা করবেন না। আমি 7 দিনের মধ্যে পারফেক্ট করে তুলব একজন সেনাবাহিনীর অফিসার হিসাবে। আমাকে সামনে রেখে যা, আমি সামনে থেকে অটো নিয়ে বাসায় চলে যেতে পারবো। বস, আপনার শরীরে অনেক জায়গায় কেটে গেছে, চলেন ব্যান্ডেজ করিয়ে আনি।
এইটুকুই, কিছুই না। যাকগে সে সব কথা, তুই আমাকে নামিয়ে দিয়ে এরপর যা। দীপা, বেস্ট অফ লাক, দোয়া রইল তোমার জন্য। আশা করি তুমি একজন ভালো সেনাবাহিনী অফিসার হয়ে আসবে। মেঘকে নামিয়ে দিয়ে চলে গেল। এদিকে মেঘ ফার্মেসি থেকে কিছু ওষুধ নিয়ে চলে গেল বাড়িতে। সিঁড়ি দিয়ে ওপরে উঠতে যাবে এমন সময় নিচ থেকে খাদিজার আব্বু বলতে লাগলো, এই ছেলে, তুমি উপরে কোথায় যাইতেছো? আমি এই বাড়িতে থাকি গত 5 দিন ধরে। আপনাকে তো দেখলাম না কখনোই এ বাসায়। আমি এই বাড়ির মালিক। তোমাকে কে ভাড়া দিয়েছে? একটা লোক ছিল, সে ভাড়া দিয়েছে। আচ্ছা, আমি রুমে যাই। ঠিক আছে, যাও। মেঘ চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বিছানায় শুয়ে পড়তেই ঘুমিয়ে গেল মেঘ। বিকাল 5টা, ফোনের রিংটংয়ে ঘুম ভাগল মেঘের। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে বলতে লাগলো, মেঘ, তুমি এখন কোথায় আছো? একটু আমাদের বাসায় আসো তো, তোমার সাথে কথা আছে। গতকালকে শপিং মলে নাকি বোম রাখা হয়েছিল। সব ফিউজ করে দিয়েছি, আর কোনো অসুবিধা নেই। আপনাকে এসব নিয়ে চিন্তা করতে হবে না, আপনি শুধু আপনার কাজ করে যান। আর একটা কথা ছিল, তুমি একটু এসো রাতে। ঠিক আছে স্যার, আমি চলে আসব। রাখছি তাহলে এখন। এই বলে মেঘ ফোনটা কেটে দিল। ফোনটা কেটেই চলে গেল। ওয়াশরুমে ফ্রেশ হয়ে চলে গেল। নিচে যেতেই দেখতে পেল রায়হান আর খাদিজা কথা বলছে। মেঘ আর নিচে না গিয়ে চলে আসলো ঘরে। জানালার একপাশে বসে মনোযোগ দিয়ে তাদের মুখের দিকে তাকিয়ে আছে। ও আচ্ছা, তোমরা এই প্ল্যান করেছো? কালকেই দেখবে তোমাদের একজনের লাশ পাওয়া যাবে আস্তে আস্তে। এই বলে মেঘ ফোন দিল তার গুপ্তচরকে। কিছুক্ষণ পর কলটা রিসিভ করলো। হ্যালো বস, এই সময় আপনি ফোন দিয়েছেন যে, কোনো কিছু হয়েছে নাকি? শুন, তোকে একটা কথা বলি। আজকে রাতে বিশ্বব্যাংকের সকল টাকা চুরি করতে যাবে। তুই আমাদের আলাদা একটা গ্রুপ তৈরি কর। আজকে রাতে তাদের পুরো দলকে মেরে ফেলবো। ওকে বস, আমি কিছুক্ষণের মধ্যে আমাদের টিমের সকল লোকদের ডিটেলস পাঠিয়ে দিতেছি। প্রত্যেকটা প্রফেশনাল সাইপার শুটার। 10 জন লোক বের কর, বাকিটা আমি একাই দেখে নিতে পারবো। আর আজকে রাতে খাদিজাকে কিডন্যাপ করতে হবে। ঠিক আছে স্যার, আমি এক্ষুনি লোক পাঠিয়ে দিতেছি। আপনি এক কাজ করেন, এখন খাদিজা কোথায় আছে একটু বলবেন? এখন সে তার বাসায় আছে। মেঘ জানালার পাশে বসে বসে তাদের ঠোঁটের দিকে তাকিয়ে আছে। তাদের ঠোঁট কথা বলায় ঠোঁট আর মুখ নড়াচড়া করে। এতে মেঘ বুঝে যায় কী কথা হচ্ছে। কিছুক্ষণ পর একটা প্রাইভেট কার আসলো খাদিজাদের বাসার সামনে। বেশ কিছুক্ষণ পর রায়হান চলে যেতেই কয়েকজন লোক এসে খাদিজাকে তুলে নিয়ে চলে গেল। মেঘ নিচে নেমে সোজা চলে গেল বশিরের কাছে। কলিবেল দিতেই বশির সাহেব দরজা খুলে দিল। মেঘকে দেখে ঢোক গিলতে গিলতে বলতে লাগলো, স্যার, আপনি এখানে কখন আসলেন? এই তো মাত্র আসলাম। তা কি খবর শুনতেছি? আজকাল বেশি লুটপাট করতেছো তুমি। এর জন্য কি তোমাকে জেল থেকে বের করে দিয়েছিলাম? কিন্তু স্যার, আমি সত্যি বলতেছি, আমি চুরি করা ছেড়ে দিয়েছি। গত কয়েকদিন আগে একটা ছেলে আর একটা মেয়ে এসেছিল বিশ্ব ব্যাংকে চুরি করতে। এর জন্য আমাকে 1 কোটি টাকা দিতে চাইছিল। পরে আপনি কি বলেছেন তাকে? আমি আর কি বলবো, আমি বলেছি আমি এই কাজ করতে পারবো না, কারণ একবার আমি জেলে গিয়েছিলাম আর যেতে চাই না। তা আজকে আমার এইখানে এসেছেন কেন জানতে পারি? তোমার সাথে আরও কয়েকজনকে ছেড়ে দিয়েছিলাম, ওরা তোমার দলেই ছিল। তারা কি কাজ ছেড়ে দিয়েছে নাকি এখনও করতেছে? ওরা এখনও করতেছে স্যার। শুনেছি আজকে রাতে বিশ্ব ব্যাংকে টাকা চুরি করতে যাবে। আমাকে বলেছিল তাদের পার্টনার হিসেবে যাওয়ার জন্য। তুমি না করে দিয়েছো তাই তো? স্যার। তুমি তাদের ফোন দিয়ে এখনই বলো তোমার বাসায় আসতে। তাদের সাথে আমার কিছু কথা আছে। ওরা যদি না আসে তাহলে তাদেরকে আজকে রাতেই মরতে হবে, এটাও বলে দিও। ঠিক আছে স্যার, আপনি ভিতরে এসে বসেন, আমি এখনই ফোন দিয়ে বলতেছি তাদেরকে আসার জন্য। তাড়াতাড়ি বলো। মেঘ বসে আছে। প্রায় 30 মিনিট পর একটা গাড়ি আসলো। 5 জন লোক গাড়ি থেকে নেমে ঘরের ভেতরে এসে মেঘকে দেখে যেই পালাতে যাবে এমন সময় মেঘ বলতে লাগলো, পালিয়ে কোথায় যাবে? কোথাও যাইতে পারবে না। বরং আমার কথাগুলো মন দিয়ে শোনো।
তা না হলে সোজা উপরে পাঠিয়ে দিব রাতে। জি স্যার বলেন, আমরা আর কখনোই এই কাজ করব না, ভালো হয়ে যাব। প্লিজ স্যার আমাদের ছেড়ে দেন। ছাড়তে পারি একটা শর্তে, যদি আমার শর্তগুলো মানতে পারো। কি শর্ত বলেন স্যার? আমরা আপনার সব শর্ত মানতে রাজি আছি। তোমাদের সাথে কয় কোটি টাকার ডিল হয়েছে? বিশ্বব্যাংক চুরি করে দিলে তারা তোমাদের কত টাকা দেবে? ওরা আমাদের 1 কোটি টাকা দিবে। ওদের সাথে এসআই এবং সেনাবাহিনীর এক অফিসারের হাত আছে। ওরা সকল কিছু হ্যাক করে তাদের আয়ত্তে নিয়ে নেবে। ও আচ্ছা, তোমরা ব্যাংকে চুরি করতে যাবে কিন্তু চুরি করবে না, পেছনের দিক দিয়ে বের হয়ে যাবে। আর যদি 1 টাকাও চুরি করতে যাও তাহলে সোজা উপরে পাঠিয়ে দেব। আচ্ছা স্যার, আপনি যেটা বলবেন এটাই করব। আর কিছু করতে হবে নাকি স্যার? আর বেশি কিছু করতে হবে না, আগে এই কাজটা কমপ্লিট করো, এরপর না হয় আরেকটা কাজ দিব। ঠিক আছে স্যার, এখন তাহলে আমরা যাই। এই কথাটা যাতে গোপন থাকে, যদি 5 কান হয় তাহলে তো বুঝতেই পারছো কি হতে পারে। জি স্যার, বুঝতে পারছি, এখন যাই। ওরা চলে গেল। এদিকে মেঘ বশিরের সাথে কিছুক্ষণ কথা বলে চলে গেল নাইট ক্লাবে। সন্ধ্যা 7টা বাজে। এখন নাইট ক্লাবে আস্তে আস্তে মানুষ আসতে লাগলো। রাত 11টা। রায়হানা খাদিজা নাইট ক্লাবে প্রবেশ করতেই মাইকে বলতে লাগলো, হ্যালো মিস্টার রায়হান চৌধুরী এবং খাদিজা রহমান, আপনাদেরকে স্টেজে আসার অনুরোধ রইল। খাদিজা এবং রায়হান চলে গেল স্টেজে। রায়হান এবং খাদিজা ড্যান্স করছে। এদিকে মেঘ বসে বসে সিগারেট খাচ্ছে আর খাদিজা ড্যান্স দেখছে। বেশ কিছুক্ষণ পর মেঘের ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তার গুপ্তচর ফোন দিয়েছে। কলটা রিসিভ করতেই বলতে লাগলো, স্যার, এসআইয়ের লোকেরা আমাদের উপর হামলা করেছে। আপনি কোথায় আছেন? এক্ষুনি চলে আসেন বিশ্ব ব্যাংকের সামনে। তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখতেছো? মেরে ফেলো, তাহলেই তো হয়, বাকিটা আমি সামলে নিব। ঠিক আছে স্যার, আপনি আসেন, আমরা কাজ শেষ করতেছি। এই বলে মেঘের গুপ্তচর ফোনটা কেটে দিল। বেশ কিছুক্ষণ পর মেঘ চলে গেল বিশ্ব ব্যাংকের সামনে। গিয়ে দেখে এসআই এবং তার সাঙ্গপাঙ্গদের গুলি করে মাটিতে বসিয়ে রেখেছে। কি রে এসআই, কেমন আছিস? 5 বছর পর দেখা হলো তোর সাথে। এই 5 বছরে অনেক খারাপ কাজ করেছিস তুই। তুই কে রে, আমাদের গুলি করছিস কেন? আর তোর মুখ থেকে মাস্ক খুল। মাস্ক খুললে তুই আমাকে দেখে এইখানেই হার্ট অ্যাটাক করে মারা যাবি। তা না হয় যাবো নে, তুই আগে মাস্ক খুল। আগে তোর মুখটা দেখি আমার মতো একজন এসআইকে মারতে চাইতেছিস। মারতে চাইলে তো তোকে আগেই মারতে পারতাম, এত প্ল্যান করে মারার কি দরকার ছিল বলতো? তোর প্ল্যানে তোরাই পা ফেলেছিস। আগে তোর মাস্ক খুল। মেঘ মাস্ক খুলতেই এসআই এর চোখ বড় বড় হয়ে গেল আর মেঘকে বলতে লাগলো, মেঘ, তুই 5 বছর পর ফিরে আসলি কি করে? কীভাবে ফিরে আসলাম এটা না হয় আস্তে আস্তে জানতে পারবি। তোরা ওই দিন আমাকে নদীতে ফেলে দিয়ে ভালোই কাজ করেছিলি। যদি না ফেলতি তাহলে হয়তো আজকে আমি বেঁচে ফিরতাম না। তার মানে তুই ওই দিন বেঁচে গেছিলি? তাহলে শুন কীভাবে আমি বেঁচে ফিরলাম। 5 বছর আগের কথা। মিশন শেষ করে মেঘ বাসায় ফিরছিল। এমন সময় তার হাতে এবং পায়ে 4টে গুলি এসে লাগলো। মেঘ বাইকটা কন্ট্রোল করতে না পেরে সোজা গাছের সাথে লাগিয়ে দিল। কিছু দূর থেকে আবারও গুলি আসতে লাগলো। মেঘের হাত এবং পা থেকে রক্ত বের হচ্ছে অনবরত। মেঘ কী করবে বুঝতে পারছে না। কোমর থেকে পিস্তলটা বের করে সামনে থাকা ব্যক্তিদের ওপর গুলি করতে লাগলো। কয়েকটা গুলি করতেই মেঘের পিস্তলের গুলি শেষ হয়ে গেল। মেঘ উঠে দাঁড়াতেও পারছে না। কিছু দূর থেকে আরেকটা গুলি এসে মেঘের পেটে লাগলো। মেঘ সাথে সাথে মাটিতে নেতিয়ে পড়ল। বেশ কিছুক্ষণ পর এসআই এবং তার পুরো টিম চলে আসলো। শালা, আমাদের কাজে বাধা দিতে এসেছিলি, তুই সেনাবাহিনী মেজর হয়েছিলি, মেজর হয়ে থাকবি। আমাদের কাজে বাধা দিতে গেলি কেন? এখন মর। বস, আমরা এখন এই শালাকে কি করব? এই শালা তো মারা গেছে, তাকে পুড়িয়ে ফেলি, কি বলেন আপনি? না, পুড়িয়ে ফেললে চলবে না। এখন যদি আমরা পুড়িয়ে ফেলি তাহলে কেউ জানতে পারলে ইনকোয়ারি হবে, পরে আমরা আরও বড় বিপদে পড়ে যাব। তাহলে এখন আমরা কি করব বস? নদীতে ফেলে দে। এখন তো সকাল হয় নাই, সকাল হতে আরও 6 ঘন্টা বাকি আছে। এই 6 ঘন্টা অন্য কোনো শহরে পৌঁছে যাবে লাশটা। ঠিক আছে বস। লাশটাকে ফেলে দিয়ে তোরা এই এলাকা থেকে 1 মাসের জন্য অন্য কোনো এলাকায় চলে যা। ঠিক আছে স্যার। মেঘকে ফেলে দিল এসআই এর লোক এবং এসআই চলে গেল। এদিকে মেঘের লাশ নদীতে ভাসতে ভাসতে অন্য একটা শহরে চলে গেল। সকালে জেলেরা মাছ ধরছিল।
এমন সময় তাদের জাল ভারী অনুভব করতেই বুঝতে পারল অনেক বড় মাছ আছে। কিন্তু কে জানতো জাল উঠালেই মাছ না, একজন মানুষের লাশ পাওয়া যাবে। ওই খুরশেদ ভাই, এখানে তো কোনো মাছ পেলাম না, বরং একটা লাশ পেলাম। এখন কি করব? পুলিশকে খবর দেব নাকি? আগে দেখ লোকটা বেঁচে আছে কিনা। বেঁচে থাকলে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাইতে হবে। ভাই, বেঁচে আছে লোকটা। ওর বুকে গুলিও লাগছে। পানিতে থাকার জন্য সারা শরীর সাদা হয়ে গেছে। তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে চল, গিয়ে দেখি ডাক্তাররা কি বলে। জেলেরা মেঘকে নিয়ে চলে গেল হাসপাতালে। ডাক্তারকে দেখাতে ডাক্তার বলতে লাগলো, নার্স, আপনি ওনাকে এক্ষুনি অপারেশন থিয়েটারে নিয়ে যান, আমি এক্ষুনি আসছি। নার্স মেঘকে নিয়ে চলে গেল অপারেশন থিয়েটারে। দীর্ঘ 5 ঘন্টা অপারেশন করার পর ডাক্তার বাইরে বের হয়ে বলতে লাগলো, দেখুন, আপনারা যদি আরেকটু দেরিতে নিয়ে আসতেন তাহলে আর তাকে বাঁচাতে পারতাম না। ওনার মাথায় কেউ হয়তো পেছন থেকে বাড়ি মেরেছে, এর কারণে উনি কোমায় চলে গেছে। আর ওনার হাতে, পায়ে এবং পেটে গুলি লাগার কারণে ওনার শরীর থেকে অনেক রক্ত বের হয়ে গেছে। ওনার শরীরে রক্ত দেওয়া হচ্ছে। ম্যাম, আমরা তো ওনার বাড়ির কেউ না, ওনাকে নদীতে পেয়েছি আমরা। এখন কি করব কিছুই তো বুঝতে পারছি না। সেটা ওনার বডি দেখেই বুঝতে পারছি। আপনারা বাড়িতে চলে যান, উনি যতদিন পর্যন্ত কোমা থেকে না ফিরে আসে ততদিন পর্যন্ত হাসপাতালেই থাকতে হবে। ঠিক আছে ম্যাম, এখন তাহলে আমরা যাই, আবার কালকে আসব। ঠিক আছে, যান। মেঘকে রেখে চলে গেল ওরা। চলুন দেখে আসি মেঘের শহরে কি হচ্ছে। দেখুন, আমরা মেঘের মোটরসাইকেলটা পেয়েছি জঙ্গলে। মোটরসাইকেলের পাশে অনেক রক্ত ছিল, এতে বোঝা যাচ্ছে মেঘকে কেউ হয়তো মেরে ফেলেছে। তা না হয় বুঝলাম ওনাকে মেরে ফেলেছে, কিন্তু ওনার লাশ তো আমরা এখনো পাই নাই। তাহলে বুঝবো কি করে ওনাকে মেরে ফেলেছে? ওনার মোটরসাইকেলটা আমরা নদীর পাশে পেয়েছি, ওনাকে হয়তো মেরে নদীতে ফেলে দিয়েছে বা অন্য কোথাও নিয়ে গেছে। আপনি এতটা শিওর হয়ে কিভাবে বলতেছেন ওনার লাশ নদীতে ফেলে দিয়েছে? এমনও তো হতে পারে সেনাবাহিনীর মেজর এখনো বেঁচে আছে। বেঁচে থাকলে নিশ্চয়ই আসবে, আমরা তার অপেক্ষায় রইলাম এবং ইনকোয়ারি চলবে 1 মাসের মধ্যে। যদি উনি না ফিরে আসে বা ওনাকে না পাওয়া যায় তাহলে আমরা বুঝে নেব যে উনি মারা গেছে। ঠিক আছে, তাহলে আমরা না হয় 1 মাস পর আবার আপনাদের কাছে আসব রিপোর্ট জানার জন্য। ঠিক আছে, এখন তাহলে আপনারা যান। সাংবাদিকরা চলে গেল। এদিকে মেঘের চিকিৎসা করছে আফরিন। দেখতে দেখতে চলে গেল 1টি মাস। এই 1 মাসে মেঘকে সবাই ভুলে গেছে, কিন্তু সাংবাদিকরা তাদের রিপোর্ট নিতে ভুলে নেয়। ঠিক 1 মাস পরে চলে গেল থানায়। সাংবাদিকদের দেখে এসআই বিরক্ত হয়ে বলতে লাগলো, আপনারা তো দেখতেছেন এই 1 মাসে সে ফিরে আসে নাই, তাহলে ধরে নেন মারা গেছে। আমরা ইনকোয়ারি করে কোনো খোঁজ পাইনি তার। আমরা তাহলে ধরেই নিলাম তিনি মারা গেছে। আজকে প্রধানমন্ত্রী সবার সামনে ঘোষণা করবে যে নতুন কোনো মেজর আসবে নাকি। এই বলে সাংবাদিকরা চলে গেল প্রধানমন্ত্রীর কার্যালয়ে। সবার সঙ্গে বক্তব্য রাখতেছেন প্রধানমন্ত্রী। সবাই জানেন যে মেঘ মারা গেছে, তার কোনো খোঁজ খবর আমরা পাইনি। আপনারা সবাই এটাই ধরে নিয়েছেন যে সে আর ফিরে আসবে না। আমি তাকে একটা গুপ্ত মিশনে পাঠিয়েছি কয়েক বছরের জন্য। সেই কয়েক বছরে এই এলাকায় আসবে না আর। কিন্তু স্যার, আমি তো জানি মেঘ মারা গেছে, আপনি কিভাবে বলতেছেন তাকে গুপ্ত মিশনে পাঠিয়েছেন? আপনি জানেন কি করে যে মেঘ মারা গেছে? তার মানে এটাই বোঝায় যে আপনি মেঘকে খুন করেছেন। আমি কখন বললাম আমি মেঘকে খুন করেছি? আমি তো একবারও স্বীকার করে নাই তাকে আমি খুন করেছি। বাইকের সাথে রক্ত পেয়েছি অনেক, সেই দ্বারা বোঝা যায় যে মেঘ মারা গেছে। সেটা না হয় পরেই দেখা যাবে মেঘ মারা গেছে নাকি মারা যায়নি। এখন কেন মেজর ঘোষণা করা হবে না? আগে যেইভাবে দেশ চলছে ওভাবেই চলবে দেশ। মেঘ এলাকায় নেই তো কি হয়েছে, বাকিরা তো আছে, বাকিরা সব সামলে নেবে আশা করি। এই বলে প্রধানমন্ত্রী তার বক্তব্য শেষ করে চলে গেল গাড়িতে। দেখতে দেখতে কেটে গেল 3টি বছর। এই 3 বছরে ঢাকা শহরের অনেক কিছুই পাল্টে গেছে। প্রকাশ্যে খুন হচ্ছে, কিন্তু কেউ কিছু বলতেছে না, যে যার মতো ইচ্ছা চলছে। ডাক্তার আফরিন মেঘকে চেক আপ করে চলে গেল তার কেবিনে। এদিকে মেঘের আস্তে আস্তে জ্ঞান ফিরতে লাগলো। জ্ঞান ফিরতে মেঘ নিজেকে হাসপাতালে আবিষ্কার করলো। মেঘের জ্ঞান ফেরা দেখে নার্স বলতে লাগলো, যাক, অবশেষে দীর্ঘ 3 বছর পর আপনার জ্ঞান ফিরেছে। আপনি শুয়ে থাকেন, আমি ডাক্তারকে ডেকে আনতেছি। এই বলে নার্স চলে গেল ডাক্তারের কেবিনে। কিছুক্ষণ পর ডাক্তারকে নিয়ে আসলো।
মেঘকে চেক আপ করে বলতে লাগলো, যাক, অবশেষে আপনার জ্ঞান ফিরেছে। এখন আপনি সুস্থ আছেন। এক কাজ করেন, একটু উঠে হাঁটাচলা করেন। দীর্ঘ 3 বছর বিছানায় যে শুয়েছিলেন। ঠিক আছে ডাক্তার। মেঘ আস্তে আস্তে বেড থেকে নেমে হাঁটাচলা করতে লাগলো। রাতে খাওয়া দাওয়া করে মেঘ বসে আছে কেবিনে। এখন সে অনেকটাই সুস্থ আছে। এমন সময় ডাক্তার আফরিন কেবিনে প্রবেশ করলো। মেঘকে বসে থাকতে দেখে বলতে লাগলো, একটা কথা বলেন তো, আপনার বাসা কোথায়? আর আপনার বাসায় কে কে আছে, বা কারোর নাম্বার মুখস্থ আছে কিনা? আমার কোনো কিছুই মনে পড়তেছে না ডাক্তার, মাথাটা অনেক যন্ত্রণা করতেছি। এখন কোনো চিন্তা করার দরকার নেই, আপনি শুয়ে থাকেন, তাহলেই ঠিক হয়ে যাবেন। আর এই ফোনটা রেখে গেলাম, যদি কোনো কিছু মনে পড়ে তাহলে কাউকে ফোন করে বলিয়েন এইখানে আসার জন্য। ঠিক আছে ডাক্তার। এই বলে আফরিন চলে গেল। এদিকে মেঘ বেডে শুয়ে চোখ বন্ধ করে মনে করতে লাগলো তার সাথে কি এমন ঘটেছিল যে সে এই হাসপাতালে এসেছে, তাও আবার 3 বছর পর কোমা থেকে জ্ঞান ফিরেছে তার। এইসব ভাবতে ভাবতে এমন সময় আস্তে আস্তে তার আগের সকল কিছু মনে পড়তে লাগলো। পাশে থাকা ফোনটা নিয়ে তার বাবার নাম্বারে ফোন দিতেই ওপাশ থেকে ফোনটা রিসিভ করলো তার বাবা। অচেনা নাম্বার দেখে বলতে লাগলো, হ্যালো, কে বলতেছেন? আব্বু, আমি মেঘ। বাবা, তুই কোথায় আছিস এখন? গত 3 বছর তুই কোথায় ছিলি বল আমাকে, আমি এক্ষুনি আসতেছি। আব্বু, এত উত্তেজিত হওয়ার কোনো প্রয়োজন নেই। আমি রাজশাহী শহরে আছি। একটা হাসপাতালে সকালে তোমাকে ফোন দিয়ে হাসপাতালের নামটা বলে দেবনি। ঠিক আছে, বলে দিস। এই নে, তোর মায়ের সঙ্গে কথা বল। হ্যালো আম্মু, কেমন আছো? আমি ভালো আছি বাবা, তুই কেমন আছিস? আর এতদিন পর আমাদের কথা মনে পড়লো কিভাবে তোর? তোমরা কালকে আসো, সব কিছু জানতে পারবে। এখন রাখছি তাহলে, কালকে সকালে চলে আসো। এই বলে মেঘ ফোনটা কেটে দিল। ফোনটা কেটে আবারও একটা নাম্বার ডায়াল করে ফোন দিল তার গুপ্তচরকে। কিছুক্ষণ রিং হতেই ওই পাশ থেকে ফোনটা রিসিভ করলো তার গুপ্তচর। মেঘের গলার স্বর শুনে চিনে ফেললো তাকে। বস, আপনি কোথায় আছেন আমাকে বলেন, আমি এক্ষুনি আমাদের পুরো টিম নিয়ে আসতেছি। শুন, আমি যে ফোন দিয়েছি এটা কাউকে বলার দরকার নেই। তুই এই ফোনের লোকেশন বের করে চলে আয়, আর সাথে প্রধানমন্ত্রীকেও নিয়ে আসিস। তার সাথে আমার অনেক কথা আছে। ঠিক আছে বস, আমি প্রধানমন্ত্রীকে নিয়ে এক্ষুনি রওনা দিতেছি। এই বলে ফোনটা কেটে দিল মেঘ। সকালে সবাই চলে আসলো হাসপাতালে। প্রধানমন্ত্রীকে দেখে সবাই অবাক হয়ে আছে। মেঘের কেবিনে ঢুকে পড়লো সবাই। মেঘ, এখন কেমন আছো? আর এতদিন আমাকে ফোন দাও নাই কেন? আমি ফোন দেওয়ার অবস্থায় ছিলাম না স্যার। এসআই আমাকে মেরে পানিতে ফেলে দিয়েছিল। এরপর থেকে আমি এই হাসপাতালে। দীর্ঘ 3 বছর পর আমার জ্ঞান ফিরেছে। কালকে রাতে সবাইকে ফোন দিয়ে এনেছি। ভালো করেছো। এখন তুমি আবারও মেজর হয়ে ফিরে আসো। আমি সবাইকে বলে দিই যে মেঘ আবারও ফিরে এসেছে। না স্যার, কাউকে কোনো কিছু বলার দরকার নেই। আমি আস্তে আস্তে আমার কাজ করব। আমাকে যারা মেরেছিল সবাইকে মারব আমি নিজ হাতে। শহর থেকে আস্তে আস্তে সকল মাস্তানদের মেরে ফেলব। ঠিক আছে, মেরে ফেলো। ওদের কারণে রাস্তায় প্রকাশ্যে খুন হচ্ছে, মেয়েদের ইজ্জত নষ্ট হচ্ছে। আমি চাই তুমি আগের রূপে ফিরে আসো। এইখানে আমার থাকাটা রিস্ক হয়ে যাবে। অনেক হয়তো জেনে গেছে আমি এই হাসপাতালে এসেছি। আপনি চলে যান। এই, তুই স্যারকে নিয়ে চলে যা। আব্বু আম্মু তোমরা চলে যাও বাড়িতে। আমি পরিস্থিতি ঠিক করে আবারও বাড়িতে ফিরে যাব। ঠিক আছে, ফিরে আয়। আর এই নে আমার ATM কার্ড, যা টাকা লাগে উঠিয়ে নিস। ঠিক আছে আব্বু, তুমি হাসপাতালের বিলটা দিয়ে চলে যাও, তাহলেই হবে। ঠিক আছে, আমি দিয়ে চলে আসি। সবাই চলে গেল। এদিকে মেঘ উঠে চলে গেল বাইরে। মেঘকে দেখে আফরিন বলতে লাগলো, আপনি এখন পুরোপুরি সুস্থ আছেন, এখন বাসায় চলে যাবেন নাকি? এখন বাসায় চলে যাব। আর আপনাকে অনেক ধন্যবাদ আমাকে 3টি বছর এই হাসপাতালে রেখে সেবা যত্ন করার জন্য। আমি একজন ডাক্তার, আমার কাজই তো এই মানুষটাকে সেবা করে তোলা। ভালো থাকবেন। আর এই নেন আমার নাম্বার, যদি প্রয়োজন হয় আমাকে ফোন দিবেন। ঠিক আছে, ফোন দিবনে। এই নেন আপনার ফোন, আমি আরেকটা কিনে নিব। এই বলে মেঘ চলে গেল বাইরে। তারপর আইডি কার্ড বের করে তার আগের সিমটা তুলে চালু করলো। পরিচিত যাদের নাম্বার মুখস্থ আছে সবাইকে ফোন দিয়ে যোগাযোগ করতে লাগলো। দেখতে দেখতে কেটে গেল 1টি বছর। মেঘ ঢাকায় চলে এসেছে।
রাতে হোস্টেলে শুয়ে আছে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তার গুপ্তচর ফোন দিয়েছে। কলটা রিসিভ করতেই বলতে লাগলো, বস, আপনি যে হোটেলে আছেন ওই হোটেলের সব থেকে ভয়ঙ্কর টুরিস্ট এবং আরও কয়েকজন সন্ত্রাসী আছে, আপনি সাবধানে থাকবেন। তুই তোর ফোর্স নিয়ে চলে আয়, আমি তাদের ধরে তাদের রুমে বন্ধ করে রেখে দেব। ঠিক আছে বস, আমরা আসতেছি। মেঘ ফোনটা কেটে তার কেবিন থেকে বের হয়ে চলে গেল টেররিস্টের কেবিনের সামনে। দরজাতে নক করতেই টেররিস্ট বলতে লাগলো, এই কে রে বাইরে? স্যার, আমি হোটেল বয়। আমাদের বস আপনার জন্য খাবার পাঠিয়েছে, যদি দরজাটা খুলতেন। ঠিক আছে, খুলতেছি। টেররিস্ট দরজাটা খুলতেই মেঘ তার হাতে পায়ে গুলি করতে লাগলো। টেররিস্টের হাত পা বেঁধে রেখে মুখে টেপ মেরে চলে গেল অন্যদের কেবিনে। সবগুলোকে বেঁধে রেখে ফোন দিল মেঘ তার গুপ্তচরের কাছে। বস, চলে এসেছি আমরা, আপনি আপনার কেবিনে চলে যান। মেঘ তার কেবিনে চলে গেল। এদিকে তার গুপ্তচর সবাইকে ধরে নিয়ে সেনাবাহিনীর ক্যাম্পে চলে গেল। আস্তে আস্তে কেটে গেল আরও 1টি বছর। এবার অতীত থেকে বর্তমানে ফেরা যাক। বর্তমান 5 বছর পর। শুনলি তো কীভাবে বেঁচে ফিরলাম আমি। এখন তুই বল, বাঁচবি নাকি মরবি? যদি বাঁচতে চাস তাহলে আমার কথা শুনতে হবে, আর যদি মরতে চাস তাহলে মর এখনই। আমি বাঁচতে চাই, প্লিজ আমাকে মারিস না, আমি তোর পায়ে পড়ছি, প্লিজ আমাকে মারিস না। যা, মারলাম না। এই 5 বছরে কত কোটি টাকা হাতিয়ে নিয়েছিস সব বের করবি আজকে, এবং কার কার সাথে কাজ করিস সব কিছু। এসব বের করতে হলে তো আমাকে ছেড়ে দিতে হবে, আর না ছাড়লে আমি বের করব কিভাবে? কুত্তার লেজ কখনোই সোজা হয় না। আল্লাহ যাকে যেমন রূপে তাকে বানিয়েছে ঠিক তেমন রূপেই থাকবে। তোদেরকে বিশ্বাস করতে পারলাম না আমি। এই, তোমরা এটাকে নিয়ে যাও আমাদের গুপ্ত ডেরায়। এমন মারবে যাতে সব কিছু স্বীকার করে কোথায় কি রাখা আছে সব কিছু। ঠিক আছে বস, আমরা এক্ষুনি নিয়ে যাইতেছি। এই বলে এসআইকে নিয়ে চলে গেল সবাই। রাতে বসে বসে সিগারেট খাচ্ছে মেঘ। এমন সময় তার সহকর্মী অফিসার এসে বলতে লাগলো, মেঘ, আমাকে মাফ করে দাও। আমি আমার সেনাবাহিনীর পাওয়ার ব্যবহার করে অনেক খারাপ কাজ করেছি। এইবারের মতো আমাকে মাফ করে দাও। মাপ আমি করব কীভাবে বলেন? যা কিছু নিয়েছেন সব কিছু ফেরত দিয়ে যান, আর আপনাকে সেনাবাহিনী অফিসার থেকে বরখাস্ত করা হবে। আপনার মেয়ে দীপাকে সেনাবাহিনী অফিসার বানানো হয়েছে। দীপা, সামনে আসো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। দীপা, তুমি তোমার বাবাকে বলো সকল কিছু ফেরত দিয়ে সেনাবাহিনীর অফিসার থেকে রিটার্ন নিতে। আর রিটার্ন নিলে মনে করো যত বছর চাকরি করেছে এইখান থেকে কিছু কমিশন পাবে। আবু, স্যার যা বলেছে তুমি তাই করো। আমাদের বাড়ি ঘর কোনো কিছুর দরকার নেই। সৎ পথে যা রোজগার করেছো তা দিয়েই আমরা চলতে পারবো। ঠিক আছে মা, তুমি যা বলবো আমি তাই করব। মেঘ, আমি কালকে রিটার্ন নিব, তুমি সকল কিছু ব্যবস্থা করো। ঠিক আছে স্যার, পরিস্থিতি বোঝার জন্য ধন্যবাদ আপনাকে। এই বলে মেঘ আর দীপা চলে গেল তাদের কেবিনে। মেঘ চেয়ারে বসে আছে। এমন সময় হন্তদন্ত করে মেঘের কেবিনে ঢুকলো খাদিজা। মেঘকে দেখে কিছুটা অবাক হয়ে বলতে লাগলো, কি রে, তুই এই চেয়ারে বসে আছিস কেন? এই চেয়ারে তোকে কে বসিয়েছে? খাদিজা, যার চেয়ার সে নিজেই বসেছে, এখানে আমার কোনো কিছুই করার নেই। আস্তে আস্তে তোমাদেরও পরিবর্তন হতে সাবধানে থেকো, তোমাকে যেন আবার জেলে আসতে না হয়। আমাকে জেলে আনবে কে? তাও আবার ওর মতো একটা ছেলে? দেখবেন আমি কি করতে পারি। ঠিক আছে, দেখাও কি করতে পারো তুমি। এই বলে খাদিজা মেঘের শার্টের কলার ধরে যে তার ঠোঁটে চুমু দিতে যাবে, এমন সময় পেছন থেকে দীপা খাদিজার চুলের মুঠি ধরে টান মেরে নিচে ফেলে দিল। খাদিজা দীপার দিকে এক পলক তাকিয়ে বলতে লাগলো, দীপা, তোর এত পরিবর্তন কবে থেকে হলো রে? তুই না আমার বান্ধবী ছিলি। তোর এত পরিবর্তন আমি কিছুতেই মানতে পারছি না। মাত্র তো এতটুকু পরিবর্তন হয়েছে, আস্তে আস্তে তোর সব কিছু শেষ করে দিব আমি। এখন থেকে আমি তোর বান্ধবী না, আমি তোর শত্রু। আমি একজন সেনাবাহিনীর অফিসার। দীপার কথা শুনে খাদিজা অবাক হয়ে তাকিয়ে আছে দীপার দিকে। তুই এই কয়দিনে একজন সেনাবাহিনীর অফিসার হলি কি করে? সব আমার হাতের পাওয়ার। আমি চাইলে একটা মানুষকে সেনাবাহিনী অফিসার না, পুরো বাংলাদেশের কিং বানিয়ে দিতে পারি। যা, এখন প্রস্তুত থাক,
তোর ধ্বংসের জন্য। আমিও প্রস্তুত আছি, তুইও আমার খেলা দেখবি এখন। 1 2 3, টিভিটা চালু করে দেখ কি খবর দেখাচ্ছে। মেঘ টিভিটা চালু করতেই দেখতে পেল শহরের বড় পার্কের মধ্যে বম বিস্ফোরণে 200 লোক মারা গেছে, 100 শিশু হাসপাতালে ভর্তি, আরও ইত্যাদি ইত্যাদি। কুত্তার বাচ্চা, তোর এত বড় সাহস আমার দেশে থেকে আমার দেশের মানুষের ক্ষতি করিস? দীপা, খাদিজাকে রিমান্ডে নিয়ে যাও, তোমাকে একা দিলাম। আরও কোথায় কোথায় বম ব্লাস্ট হবে সব তথ্য বের করো। এই চল আমার সাথে। এই বলে দীপা খাদিজার চুলের মুঠি ধরে একটা অন্ধকার রুমে নিয়ে গেল। হাত পা বেঁধে উদম পিটানি পিটাচ্ছে খাদিজাকে। এদিকে খাদিজা এত মার সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে গেল। দীপা চেয়ার থেকে পানির মগটা নিয়ে খাদিজার চোখে মুখে পানি দিয়ে দিল। কিছুক্ষণের মধ্যে খাদিজার জ্ঞান ফিরতেই আবার পিটাতে লাগলো। এবার অজ্ঞান হয়ে গেল খাদিজা। আবারও পানি মেরে খাদিজার মুখে জ্ঞান ফিরিয়ে বলতে লাগলো, এখন সত্যি করে বল, আরো কোথায় কোথায় বোম ব্লাস্ট হবে? তা না হলে আবারও পিটানো শুরু করব। প্লিজ দীপা, আমাকে আর মারিস না, আমি এত মার সহ্য করতে পারবো না। শেষবারের মতো আমাকে ছেড়ে দে, আমি সবকিছু বলছি। আগে বল, এরপর ছাড়বো। সিটি মলের দোতলায় 308 নম্বর কেবিনে এবং 5 তলায় 468 নম্বর কেবিনে এবং 9 তলায় 709 নম্বর কেবিনে বোমগুলো রাখা আছে। দুপুর 2টার মধ্যে বোম ব্লাস্ট হবে, আর মাত্র 3 ঘন্টা বাকি আছে। এই কথা শুনে দীপা দৌড়ে চলে গেল মেঘের কেবিনে আর বলতে লাগলো, স্যার, সিটি মলের 2য় তলায় 308 নম্বর কেবিনে এবং 5 তলায় 468 নম্বর কেবিনে এবং 9 তলায় 709 নম্বর কেবিনে বোমগুলো রাখা আছে। দুপুর 2টার মধ্যে বোম ব্লাস্ট হবে, আর মাত্র 3 ঘন্টা বাকি আছে। এখন কি করব স্যার? দীপা, তুমি বম স্কোয়াডকে ফোন দিয়ে বলে দাও এখনই সিটি মলে যাওয়ার জন্য। আর সিটি মলে ফোন দিয়ে এখনই বলে দাও যাতে সবাইকে বাইরে বের করে দেয়। আমি যাইতেছি সিটি মলে। ওকে স্যার। এই বলে মেঘ চলে গেল সিটি মলে। গিয়ে দেখে পুরো মলে মানুষ দৌড়াদৌড়ি লাগিয়ে দিয়েছে। মেঘ বাইকটা হাতে নিয়ে বলতে লাগলো, আপনারা সবাই ধীরে সুস্থে বাইরে যান, 30 মিনিটের মধ্যে। সিটি মলের আশেপাশে কেউ থাকবেন না, কখন কি হয় আমরা কিছুই বলতে পারছি না। মেঘের কথা শুনে সবাই বাইরে বের হয়ে গেল। বম স্কোয়াডে চলে এসেছে। সবগুলো বমকে একসাথে করে সবাই চেষ্টা করতেছে বম ডিফিউজ করার জন্য, কিন্তু পারছে না। 2টো করা শেষ, আর একটা রয়েছে। স্যার, এই বমটা আমরা কিছুতেই ডিফিউজ করতে পারছি না। অনেক ভয়ঙ্কর বম এটা। একবার যদি ফাটে এই ঢাকা শহর পুরোটা নাড়া দিয়ে উঠবে। এখন কি করতে পারি সেটা বলো আগে। একমাত্র আকাশে ফাটালে আশা করি কোনো ক্ষতি হবে না। আপনি এই বমটা আকাশে ফাটানোর ব্যবস্থা করেন। দীপা, আমার কেবিনে দেখো বড় একটা ড্রোন আছে, ওইটা নিয়ে আসো এক্ষুনি, 5 মিনিটের মধ্যে। ঠিক আছে স্যার। দীপা চলে আসলো। 5 মিনিটের মেঘ ড্রোনের সাথে ভালোভাবে বোমটা বেঁধে দিল। 2টো বাজতে আরও 2 মিনিট সময় আছে। মেঘ ড্রোনটা আকাশে উড়িয়ে দিল। যতটুকু ওপরে ওঠানো যায় ততটুকু উঠিয়েছে। 2 মিনিট পর ফটাস করে একটা শব্দ হলো। সবাই মাটিতে বসে পড়ে। বেশ কিছুক্ষণ চলে গেল, পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় চলে এসেছে। স্যার, আমি আজকে গর্বিত একজন সেনাবাহিনীর অফিসার হয়ে। আমি কখনোই ভাবতে পারি নাই যে আমি একজন সেনাবাহিনীর অফিসার হতে পারবো। মেঘ সবার সাথে কথা বলছে। এমন সময় প্রধানমন্ত্রীর গাড়ি আসতে লাগলো সারিবদ্ধভাবে। মেঘের সামনে এসে সকল গাড়ি থেমে গেল। ভেতর থেকে প্রধানমন্ত্রী নেমে মেঘকে জড়িয়ে ধরে বলতে লাগলো, ধন্যবাদ মেঘ, তুমি আবারও প্রমাণ করে দিয়েছো এই দেশের জন্য তুমি সেরা। আজকে সবার সামনেই বলতে চাই, আপনারা বলেছিলেন না মেঘ মারা গিয়েছে, সে মারা যায়নি। 3 বছর কোমায় কাটিয়ে এসেছে হাসপাতালে, আর 2 বছর পরিস্থিতি দেখেছে আর সন্ত্রাসীদের মেরেছে। আজকে 5টি বছর পর মেঘ আবারও ফিরে এসেছে আমাদের কাছে। স্যার, আপনি এই কাজটা কিভাবে করলেন? আর জানলেনই বা কি করে যে সিটি মলে বম রাখা আছে? 1 মাস আগেও সিটি মলে 2টা বম রাখা হয়েছিল। আপনাদের মনে আছে? 1 মাস আগে সিটি মল একদিন বন্ধ ছিল, আর সিটি মলের মালিক বলেছিল যে সিটি মলের সকল কিছু হ্যাক হয়ে গেছে। হ্যাঁ স্যার, তিনি আমাদের সকল কিছু বলেছে। যেটা সত্যি ওইটা আমরা প্রচার করতে পারি নাই। আজকে সবাই জানতে পেরেছে যে সিটি মল বন্ধের কারণ
আপনার জন্য দোয়া রইল, আপনি আমাদের পাশে যাতে সব সময় থাকতে পারেন। আমি আপনাদের পাশে ছিলাম, থাকবো। আর একটা কথা, এসআই এবং তার মেয়ে দুইজন আমাদের হাতে বন্ধ আছে। 2 দিন পর আপনাদের সকলের সামনে তাদের মুখ থেকে স্বীকার করাবো কি করেছে এই 5 বছরে তারা। স্যার, ওই এসআই আমার সহকারী অফিসারকেও মেরে ফেলেছে। আমার সহকারী অফিসার সকল তথ্য বের করেছিল, কিন্তু সেটা আর আমাদের কাছে পৌঁছাতে পারে নাই। এখন তার পরিবার চালানো খুবই কষ্ট হয়ে গেছে। আপনি তার পরিবারকে 2 দিন পর নিয়ে আসবেন আমাদের অফিসে। সেইখানে আমাদের প্রধানমন্ত্রী তাদের বিচার করবে এবং তার পরিবারকে কিছু একটা সাহায্য করে দেবে। ধন্যবাদ স্যার। মেঘ আরও কিছু বলতে যাবে, এমন সময় একটা গুলি এসে ক্যামেরায় লাগে। অল্পের জন্য প্রধানমন্ত্রীর মাথায় লাগেনি। মেঘ তাড়াতাড়ি করে প্রধানমন্ত্রীকে গাড়িতে উঠিয়ে দিয়ে দেখতে লাগলো কে গুলি করেছে। আশেপাশে তাকিয়ে দেখে অনেক লোক, কিন্তু কে গুলি করেছে এটা বুঝতে পারছে না। হঠাৎ রায়হানকে দেখে মেঘ বুঝে গেল এটা রায়হানের কাজ। মেঘ দৌড়ে গিয়ে রায়হানকে ধরে ফেলল। কিরে শালা, এতই মরার শখ জেগেছে নাকি? আস্তে আস্তে তো তোদের সকল কুকর্ম ফাঁস হচ্ছে। এর জন্য আমাদের মারতে চাইতেছিস নাকি? তোদের মারতে চাইছি। তোরা আমাদের সকল কাজে বাধা দিয়েছিস, এমনকি আমার বোন এবং আব্বুকেও জেলে বন্দি করেছিস। তোর বোন এবং আব্বু আম্মুকে শুনি। আমার বোন হচ্ছে খাদিজা এবং আমার আব্বু হচ্ছে এসআই। ও আচ্ছা, তোদের পুরো পরিবার ওই তো দেখি খারাপ কাজে জড়িত। এই কে কোথায় আছিস রে? এই শালাকেও নিয়ে যাও, এই শালারও বিচার হবে তাদের সাথে। আমাকে ধরে নিয়ে যাওয়ার আগে তোর বোন রাইসাকে বাঁচা, এরপর আমাকে ধরে নিয়ে যাস। আমার বোন রাইসাকে কোথায় রেখেছিস সত্যি করে বল, তা না হলে তোকে এইখানেই খুন করব। আমাকে খুন করলে কি তোর বোনকে ভাবি? তার চেয়ে আমাকে ছেড়ে দে, তোর বোনকেও কিছু করব না। এই নে, তোর বোনের সাথে ভিডিও কলে কথা বল। হ্যালো ভাইয়া, আমাকে বাঁচাও, ওরা আমাকে মেরে ফেলবে, প্লিজ ভাইয়া আমাকে বাঁচাও। তুই কোনো চিন্তা করিস না, আমি এখনই আসতেছি। এই বলে মেঘ যে ফোনটা কাটতে যাবে, ওই পাশ থেকে মেঘের গুপ্তচর বলে উঠল, বস, আপনার আসতে হবে না, ওদেরকে ধরে ফেলেছি আমরা। আপনার বোন সুরক্ষিত আছে। ধন্যবাদ তোমাকে আমার পরিবারের উপর খেয়াল রাখার জন্য। কী রে, এখন তুই কোথায় যাবি এটা বল। আমার বোনকে তো বাঁচিয়ে নিয়েছি, তোকে এবং তোর পুরো পরিবারকে জেলের পচা বাসি ডাল আর রুটি খাওয়াবো। আমাকে মাফ করে দে প্লিজ, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দে। আমি আর কখনো এমন কাজ করব না। এটা আমাকে না বলে পুরো মিডিয়াকে বল গিয়ে, তাহলেই হবে। ঠিক আছে, আমি এখনই বলতেছি। আমি আমার ভুল স্বীকার করেছি, আমাকে সবাই মাফ করে দেবেন। আমি আর কখনো অন্যায় কাজ করব না। তুই কর বা না কর, তাতে আমার কোনো কিছুই যায় আসে না। এই তোমরা এই শালাকেও নিয়ে যাও। দীপা, তুমি তোমার বাবাকে নিয়ে বাসায় চলে যাও, আর আমি যা যা বলেছি তাই করো। ঠিক আছে স্যার, আপনি যেটা বলবেন সেটাই হবে। সবাই চলে গেল বাসায়। এদিকে মেঘ বাড়িতে প্রবেশ করতেই তার বোন এসে মেঘকে জড়িয়ে ধরে বলতে লাগলো, ভাইয়া কেমন আছো? হ্যাঁ ভালো আছি, তুই কেমন আছিস? আর ওরা তোর কোনো ক্ষতি করে নাই তো? না ভাইয়া, ওরা আমার কোনো ক্ষতি করেনি। যাও ফ্রেশ হয়ে আসো, আম্মু রান্না করতেছে, সবাই একসাথে খাবার খাবো। ঠিক আছে, তুই নিচে বস, আমি ফ্রেশ হয়ে আসতেছি। এই বলে মেঘ চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। খাওয়া দাওয়া করতে করতে বলতে লাগলো, আব্বু অফিস কেমন চলতেছে? আর আম্মু, তুমি ঠিক মতো ওষুধ খাচ্ছ তো? খাইতেছি। না ভাইয়া, আম্মু ঠিক মতো ওষুধ খাচ্ছে না, গতকালকে রাতেও ওষুধ খায় নাই। আমি ওষুধ খাওয়ার কথা বলে গিয়েছিলাম। কি ব্যাপার আম্মু, তুমি ওষুধ খাও নাই কেন? ওষুধ খাইতে ভালো লাগে না রে বাবা, এর জন্যই খাই না। তোকে কিছু কথা বলার ছিল। অনেক তো হয়েছে, এবার বিয়েটা করে ফেল। মেঘ, তোর মা ঠিকই বলেছে, এবার বিয়েটা করে ফেল বাবা। আর কত একা থাকবি? কয়েকদিন পর তো তোর জন্য কোনো মেয়েও পাওয়া যাবে না। আর কয়েকটা দিন যাক, তোমরা মেয়ে দেখো, আমার যদি পছন্দ হয় তাহলে আমি বিয়ে করব। ঠিক আছে, আমরা তাহলে মেয়ে দেখি। আম্মু, আমার একটা মেয়ে পছন্দ আছে, খাবার খেয়ে নেই, এরপর তোমাকে পিক দেখাবো। তবে মেয়েটা অনেক খারাপ কাজ করেছে, ভাইয়া চাইলে মেয়েটাকে শুধরে নিতে পারবে। আচ্ছা, খাওয়া দাওয়া করে নে, আগে মেয়েটাকে দেখি,
এরপর না হয় তোর ভাইয়ের সাথে কথা বলে বিয়ে ঠিক করব। কি বলো মেঘের আব্বু? হুম, তোর মা যা বলেছে ঠিকই বলেছে। খাওয়া দাওয়া করে নে, এরপর মেয়ে দেখবো নে। মেঘ খাবার খেয়ে চলে গেল তার রুমে। দরজাটা লাগিয়ে দিয়ে একটা সিগারেট ধরিয়ে খেতে লাগলো। সিগারেটটা খেয়ে বিছানায় শুয়ে গান শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে গেছে খেয়ালই নেই। সন্ধ্যায় ঘুম ভাঙলো দীপার ফোন কলে। ঘুম ঘুম চোখে ফোনটা রিসিভ করলো মেঘ। ওই পাশ থেকে দীপা বলতে লাগলো, স্যার একটা সমস্যা হয়ে গেছে, আপনি একটু অফিসে আসবেন এখন? কি হয়েছে দীপা? খাদিজাকে এমন মার দিয়েছি পুরো শরীরের হাড্ডি গুড্ডি মনে হয় ভেঙে ফেলেছি। এখন সে দাঁড়াতেও পারছে না, কি করবো বুঝতেছি না। আমার কেবিনে গিয়ে দেখো, একটা স্যালাইন আছে, উপরে লেখা থাকবে RXZ, আর একটা ট্যাবলেট আছে জু। এই দুইটা খাইয়ে দাও, সব ঠিক হয়ে যাবে। কতজনকে ঠিক করেছি, কতজনকে মেরে হাতমরা করেছি। ঠিক আছে স্যার, খাইয়ে দিতেছি। রাতে খাওয়া দাওয়া করে মেঘ চলে গেল ছাদে। আজকে তার মনটা অনেক খারাপ। একটা মেয়ে হয়ে টেরোরিস্টদের সাথে হাত মিলিয়ে দেশে সর্বনাশ করতে চাইছিল, এটা মানতেই পারছে না মেঘ। এমন সময় পেছন থেকে তার বোন বলতে লাগলো, ভাইয়া আসতে পারি? আয়, কিছু বলবি নাকি? তোমাকে দেখে মনে হচ্ছে তোমার মন খারাপ, কিছু হয়েছে নাকি? হলে আমাকে বলতে পারো, আমি একটা সমাধান দিয়ে দিব তোমাকে। আমার আবার কি হবে বলতো? আমার কিছুই হয় নাই। ভাবতেছি একটা মেয়ে হয়ে এত খারাপ কাজ করলো কি করে। এটাও তো আমি ভাবতেছি। আচ্ছা রাইসা, প্রিন্সিপাল স্যারের নাম্বার আছে তোর কাছে? খাদিজার বায়োডাটা একটু চেক করতাম। আছে, এই নাও নাম্বার। মেঘ নাম্বারটা নিয়ে কল করলো প্রিন্সিপাল স্যারকে। কিছুক্ষণ কথা বলে বসে আছে মেঘ। এমন সময় তার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ আসলো। মেঘ সকল কিছু চেক করে দেখতে লাগলো আর বলতে লাগলো, ও মাই গড, এটা কি করে সম্ভব? কি হয়েছে ভাইয়া, এত অবাক হওয়ার মতো কি দেখলে তুমি? এই দেখ রাইসা, খাদিজার বাবা হচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রী, আর খাদিজাকে লালন পালন করেছে এসআই এবং তার স্ত্রী। তাহলে এখন কি হবে ভাইয়া, তুমি কিছু একটা করো। দাঁড়া, ফোন দিতেছি প্রধানমন্ত্রীকে, দেখি ওনাকে আমাদের বাসায় আনতে পারি নাকি। আনতে পারলে সব কিছু জানতে পারবো। দেখো। এই বলে মেঘ তার ফোনটা বের করে ফোন দিল প্রধানমন্ত্রীকে। ওই পাশ থেকে ফোনটা রিসিভ করতেই প্রধানমন্ত্রী বলতে লাগলো, আমি জানতাম মেঘ তুমি ফোন দেবে, তাই তো তোমাদের বাসায় আসতেছি। আর 2 মিনিট লাগবে, আমি চলে আসব তোমাদের বাসায়। ঠিক আছে স্যার, আসেন তাহলে, রাখছি এখন। এই বলে মেঘ ফোনটা কেটে দিল। বেশ কিছুক্ষণ পর প্রধানমন্ত্রী আসলো। মেঘের বাড়ির সবাই এবং প্রধানমন্ত্রীর বাড়ির সবাই বসে আছে ছাদে। এমন সময় মেঘ বলে উঠল, স্যার, খাদিজা তো আপনার মেয়ে, তাহলে সে কেন এসআইয়ের নাম ব্যবহার করে চলতেছে? মেঘ, এইখানে অনেক কথা আছে, যা শুনলে তুমিও অবাক হয়ে যাবে। খাদিজা আমার মেয়ে। তাহলে শোনো কি হয়েছে। আজ থেকে আরও 15 বছর আগের কথা। এসআই ছিল আমার বন্ধু, তার স্ত্রী ছিল আমার মামাতো বোন। এখন যে আমার পাশে বসে আছে এটা খাদিজার মা। এসআই আমার মামাতো বোনকে বিয়ে করেছে। পরে তাদের একটা ছেলে জন্ম হয়েছিল, ছেলেটা হচ্ছে রায়হান। খাদিজা কেন মেয়ে জন্ম দিতে পারেনি এর জন্য তাকে ডিভোর্স দিয়ে দিয়েছিল। তার ছেলেকে তার কাছেই রেখে দিয়েছে। খাদিজার আম্মুকে ডিভোর্স দেওয়ার পর সে অনেক ভেঙে পড়েছিল। পরে আব্বু তাকে আমার সাথে বিয়ে দিয়ে দেয়। 1 মাস আমাদের মাঝে কোনো কথা হয়নি, পরে সব কিছু বাদ দিয়ে মেনে নিয়েছে তাকে। এরপর খাদিজা জন্মগ্রহণ করে 2 বছর পর, তখন তোমার বয়স 5 বছর। খাদিজা হয়েছিল তখন এসআই খুব খুশি হয়েছিল। তখন সে আবার খাদিজার মাকে ফেরত চেয়েছিল। আমাকে বলেছে তাকে ডিভোর্স দিয়ে দিতে, কিন্তু দেয়নি। খাদিজার যখন 3 বছর তখন আমাদের কাছেই ছিল। এসআইও আমাদের বাসায় থাকতো। খাদিজা আমাকে আব্বু না ডেকে এসআইকে আব্বু ডাকতো। এতে আমারও অনেক কষ্ট হতো। পরে আমি আর কিছু ভাবিনি, আরেকটা বেবি নিয়েছি আমরা। সে এখন তার নানুর বাসায় থাকে। আমরা প্রতি 15 দিন পর পর তাকে দেখতে যাই। তার খবর কেউ জানে না। এখন খাদিজাকে যদি সত্যিটা বলি তাহলে সে কিছুতেই বিশ্বাস করবে না সে আমার মেয়ে, তাই আর বলিও নাই তাকে। সব কিছুই বুঝলাম। এখন খাদিজাকে ফিরিয়ে আনার দায়িত্ব আমার। কালকেই সব কিছু হবে। আজকে রাতটা আপনি আমাদের বাসায় থেকে যান।
রাত তো 3টা বেজে গেছে, সবাই গিয়ে ঘুমিয়ে পড়ো। মেঘের কথা শুনে সবাই চলে গেল। এইদিকে মেঘ তার রুমে এসে ভাবতে লাগলো কালকে কি কি করবে। এসব ভাবতে ভাবতে সকাল হয়ে গেল। সকালে সবাই নাস্তা করে চলে গেল সেনাবাহিনীর ক্যাম্পে। রায়হান, এসআই এবং খাদিজাকে এক কেবিনে রাখা হয়েছে। মেঘ, প্রধানমন্ত্রী এবং তার স্ত্রী কেবিনে প্রবেশ করতেই এসআই একবার খাদিজার মায়ের দিকে তাকিয়ে আবার চোখ নামিয়ে ফেলল। কেমন আছো 3জন? আশা করি ভালো আছো। এসআই সাহেব, আমি আপনার কাছে কিসের জন্য এসেছি ভালো করেই বুঝতে পারছেন। এখন সব কিছু বলে দেন। কি বলার কথা বলছেন আপনি? আব্বু, উনি কি বলার কথা বলছে তোমাকে? খাদিজা মা, আমাকে ভুল বুঝবি না এসব শুনে। না আব্বু, চলো তুমি। আমি তোর বাবা না রে, তোর বাবা হচ্ছে উনি। এসআই প্রধানমন্ত্রীর দিকে হাত ইশারা করে বলল, কি বলছো এসব আব্বু? তুমি কি পাগল হয়ে গেছো? না রে মা, আমি পাগল হই নাই। মেঘ, মেডিকেল রিপোর্টগুলো খাদিজাকে দিয়ে দাও। বন্ধুরা, আমাকে মাফ করে দিস। তোর মেয়েকে এতদিন তোর থেকে দূরে রেখেছি। আমার এনআইডি কার্ডে তো একজনের নাম লেখা। তোর আসল এনআইডি কার্ড ওনার কাছে আছে, তুই ফিরে যা ওনাদের কাছে। আমরা তোর সাথে অনেক খারাপ কাজ করেছি রে মা, তোকে খারাপ কাজে জড়িয়ে দিয়েছি। রায়হান, তুই তোর মাকে দেখতে পেয়েছিলি না? প্রধানমন্ত্রীর পাশে যিনি বসে আছে উনি তোর মা। খাদিজা এবং রায়হান দুজনে গিয়ে জড়িয়ে ধরল। এদিকে এসআই আস্তে আস্তে সকল কিছু বলতে লাগলো, A to Z কি কি হয়েছে। সকল কিছু শোনার পর মেঘ বলতে লাগলো, এখন এসআই, আপনি সব ভুল কি আপনার ঘাড়ে তুলে নিতেছেন নাকি? সব অপরাধ আমার, ওদেরকে মাফ করে দাও মেঘ। আমাকে ফাঁসিতে ঝুলাতে চাইলে ঝুলাতে পারো, আমি কোনো কিছু বলবো না। আচ্ছা স্যার, আপনি ওনাদেরকে নিয়ে বাড়িতে চলে যান। রায়হান, তুমিও চলে যাও, তোমার বাবার সাথে আমার কথা আছে অনেক। ঠিক আছে স্যার। ওরা চলে গেল। এইদিকে মেঘ সাংবাদিকদের ডেকে এনে সকল কিছু বলে দিল। আজকের হেড নিউজ এইগুলোই ছিল। আদালতের সামনে দাঁড়িয়ে আছে এসআই। জজ সাহেব বলতে লাগলো, এসআই সাহেব, সকল কিছু তো শুনলাম। আপনাকে 2 বছরের কারাদণ্ড দেওয়া হলো। আপনি যেহেতু আপনার ভুল বুঝতে পেরেছেন, আজকের কেস এইখানেই শেষ করলাম। মেঘ, তোমাকেও ধন্যবাদ। মেঘ চলে গেল বাসায়। দেখতে দেখতে কেটে গেল 1টি মাস। রাতে সবাই বসে আছে খাবার টেবিলে। এমন সময় কলিং বেলটা বেজে উঠল। আম্মু, তোমরা খাবার রেডি করো, আমি দেখে আসতেছি কে এসেছে। রাইসা চলে গেল। দরজাটা খুলতেই দেখতে পেল প্রধানমন্ত্রী পুরো পরিবার নিয়ে দাঁড়িয়ে আছে। রাইসা তাদের ভেতরে নিয়ে আসলো। সবাই একসাথে খাওয়া দাওয়া করে বসে বসে টিভি দেখতে লাগলো। রাত 2টো। এমন সময় মেঘ বলতেছে, আম্মু, তোমরা তাহলে টিভি দেখছো, আমি যাই তাহলে। এই বলে মেঘ চলে গেল তার রুমে। কিছুক্ষণ পর খাদিজাও চলে গেল মেঘের রুমে। মেঘের বুকের উপরে শুয়ে আছে। চলুন নিচে দেখে আসি কি কথা হচ্ছে। বেয়াই সাহেব, আমি কেন এসেছি আপনি ভালো করেই বুঝতে পেরেছেন। আমার মেয়েটাকে আপনার বাড়ির বউ করে নেন। আপনি যেহেতু বলতেছেন, আমি মানা করব কি করে? কালকেই না হয় ওদের বিয়েটা দিয়ে দিব। কাউকে কিছু বলার দরকার নেই, রাতের বেলা ওদের বিয়েটা দিয়ে দিব। মেঘও এখন রেস্ট করতেছে, এই ফাঁকে তাদের বিয়েটা দিয়ে দিলেই হয়। একদম ঠিক বলেছেন, তাদের বিয়েটাই দিয়ে দেন কালকে। এখন না হয় সবাই ঘুমিয়ে পড়ি। রাতে সবাই ঘুমিয়ে পড়লো। এদিকে মেঘ এদিকেও নড়তেও পারছে না, ওইদিকেও নড়তে পারছে না। চোখটা খুলতেই দেখতে পেল কেউ মেঘের বুকের ওপরে শুয়ে আছে। ডিম লাইটটা চালাতেই দেখতে পেল খাদিজা তার বুকে শুয়ে আছে। এটা দেখে মেঘ বিছানা থেকে লাফ দিয়ে উঠে পড়তেই খাদিজারও ঘুম ভেঙে যায়। কি হয়েছে? এভাবে লাফ দিয়ে উঠে পড়লেন কেন? আমি তো ঘুমিয়েছিলাম। তাই বলে আমার বুকের উপরে ঘুমাবেন? পাশে তো বালিশ ছিল। আমি ওই বালিশে ঘুমাতে পারি না, তাই আপনার বুকে ঘুমিয়েছি। পাশের বালিশে গিয়ে ঘুমান, তা না হলে আপনার মুন্ডু কেটে ফেলবো। এই বলে মেঘ উঠে চলে গেল সোফায়। মেঘের আর ঘুম আসলো না। ফোন টিপতে টিপতে রাত পার করে দিল। দেখতে দেখতে সকাল হয়ে আসলো। খাওয়া দাওয়া করে মেঘ তার রুমে চলে গেল। রাতে ঘুম আর হয়নি তার। এক ঘুমে দুপুর পেরিয়ে সন্ধ্যায় ঘুম ভাঙলো তার। উঠে ফ্রেশ হয়ে চলে গেল নিচে। রাতে সুস্বাদু খাবার রান্না করেছে। কি রে, খাবার কেমন হয়েছে? ভালোই হয়েছে। তুমি রান্না করছো নাকি? না, খাদিজা রান্না করেছে। ও আচ্ছা, এর জন্য তো বলি মাংসতে এত লবণ কেন। হাত ধুতে ধুতে বলতে লাগলো কথাটা। কি? আমার খাবারে লবণ বেশি, তাই না?
পরে দেখাচ্ছি মজা। রাত প্রায় 11টা। কাজী এসে বিয়ে পড়িয়ে চলে গেল। এদিকে মেঘ এখনও জানে না কার সাথে তার বিয়ে হচ্ছে। বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছে রাইসা আর মেঘ। কি রে, আমার বিয়ে কার সাথে হয়েছে? গিয়ে দেখতে পারবে কার সাথে হয়েছে। এখন যাও ভিতরে, আর দেরি করো না। এই বলে রাইসা ধাক্কা দিয়ে মেঘকে ভেতরে ঢুকিয়ে দিল। এদিকে মেঘ ভেতরে ঢুকে দরজা লাগিয়ে বিছানার কাছে যেতেই খাদিজা এসে মেঘের পা ধরে সালাম করলো। মেঘ খাদিজাকে উঠিয়ে তার ঘোমটাটা খুলতেই দিল জোরে এক চিৎকার। মেঘের চিৎকারের শব্দে খাদিজা মেঘের মুখ চেপে ধরল আর বলতে লাগলো, এইভাবে চেঁচামেচি করতেছিস কেন? আমি ভূত নাকি? ভূতের চেয়ে কম কি? এইটা শুনতেই খাদিজা মেঘকে পিটাতে লাগলো। কিছুক্ষণ পিটানো শেষ করে বলতে লাগলো, চল নামাজ আদায় করে নেই। চলো। মেঘ আর খাদিজা নামাজ আদায় করে খাটের ওপর বসে আছে। এমন সময় খাদিজা বলতে লাগলো, কি রে, আদর করবি নাকি? আদর কি হবে করে আমি জানি না তো। কাছে আয়, শিখিয়ে দেই। মেঘ কাছে যেতে খাদিজা তাকে আদর করতে লাগলো। মেঘও কম কিসে, দুজনে আদরে মগ্ন হয়ে পড়ল। আজকে আমরাও বিদায় নিই। আবারও দেখা হবে নতুন কোনো গল্পে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।